হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নাইট্রোজেন সাইকেল নিয়ে কথা বলবো এবং দেখব যে পরিবেশ থেকে নাইট্রোজেন কিভাবে বিভিন্ন ধরনের যে জীব তাদের দেহেতে যাচ্ছে এবং জীবেদের দেহ থেকে কিভাবে আবার পরিবেশের মধ্যে ফিরে আসছে। তার আগে আমি বলে নিই একটি কথা, যে নাইট্রোজেন কেন জীবেদের দেহে যাওয়া দরকার, মানে নাইট্রোজেনের গুরুত্বটা কি রয়েছে আমাদের শরীরের মধ্যে। আমাদের শরীরে যে প্রোটিন, সেই প্রোটিন তৈরিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। দেখো, ডিএনএ যার মধ্যে ইনফরমেশন থাকে, সেই ডিএনএ এর ইনফরমেশনের উপর বেস করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারিস্টিক ফিচার অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর বহিঃপ্রকাশ ঘটে থাকে। তাহলে ডিএনএটা হচ্ছে এখানে বস, যার মধ্যে ইনফরমেশন স্টোর আছে। কিন্তু সেই বস থেকে ইনফরমেশন স্টোর যেটা রয়েছে আর কি, সেই ইনফরমেশনকে কাজে লাগাতে হবে, বিকজ চারিত্রিক বৈশিষ্ট্যকে এক্সপ্রেশন ঘটাতে হবে বা শরীরে অন্যান্য কাজকর্মগুলোকে করতে হবে। সেই অন্যান্য কাজকর্মগুলোকে করার জন্য যে ওয়ার্কফোর্স, যে লেবার, সেই লেবার ক্লাস কাদের দিয়ে তৈরি হয়েছে? বেসিক্যালি প্রোটিন দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমাদের শরীরের মধ্যে যে ওয়ার্কফোর্স সেটা হচ্ছে প্রোটিন। আর প্রোটিনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান কি না? প্রোটিনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। কি করে প্রোটিনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রোজেন? কারণ দেখো, প্রোটিন যদি আমি নিয়ে কথা বলি, তাহলে প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যে চেন, যেটা দিয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি হয়। এই সব কটা হচ্ছে ধরে নাও অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি হয় প্রোটিন। ঠিক আছে, তাহলে নামটা শুনেই বুঝতে পারছো অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এই অ্যামিনো গ্রুপের মধ্যে প্রেজেন্ট আছে অ্যামিনো অ্যাসিডের মধ্যে। যদি ধরো একটা জেনারেল স্ট্রাকচার বলি অ্যামিনো অ্যাসিডের, কার্বনের রয়েছে 4টে ভ্যালেন্সি, একটা ভ্যালেন্সির সঙ্গে যুক্ত থাকে কার্বক্সিল গ্রুপ, আর একটার সঙ্গে যুক্ত থাকছে অ্যামিনো গ্রুপ, একটার সঙ্গে হাইড্রোজেন এবং অপরটার সঙ্গে যুক্ত রয়েছে ভ্যারিয়েবল গ্রুপ। তাহলে এটা হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার। তাহলে অ্যামিনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা ফাংশনাল গ্রুপ রয়েছে, যেটা রয়েছে অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপের মধ্যে কি প্রয়োজন প্রেজেন্ট আছে? নাইট্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যদি নাইট্রোজেন প্রেজেন্ট থাকে, নাইট্রোজেন ছাড়া যদি অ্যামিনো অ্যাসিড তৈরি হতে না পারে, তাহলে প্রোটিনও তৈরি হবে না, কারণ আমরা জানি অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে। তাও আর একটা কথা, পুরো ওয়ার্কফোর্স আমাদের শরীরের মধ্যে কে তৈরি করেছে? প্রোটিন। তাহলে নাইট্রোজেনের গুরুত্ব কিন্তু আমাদের শরীরের মধ্যে রয়েছে সাংঘাতিক। এবার আমরা যে মেইন টপিক, সেই টপিকে আবার ফিরে আসছি, যে নাইট্রোজেন সাইকেল কি করে মেনটেন করা হয় সেটা আমরা দেখব। পরিবেশ থেকে কি করে নাইট্রোজেন নেওয়া হয়ে থাকে। দেখো, আমরা যেমন বিভিন্ন উদ্ভিদ বলো বা প্রাণী বলো, আমরা পরিবেশ থেকে অক্সিজেনকে নিতে পারি, কিন্তু নাইট্রোজেনকে ডাইরেক্ট আমরা পরিবেশ থেকে অ্যাবজর্ব করতে পারি না। তার পেছনে বেশ কিছু রিজন রয়েছে ডেফিনেটলি। এবার পরিবেশ থেকে নাইট্রোজেনকে যদি ডাইরেক্ট না নিতে পারি, মানে নাইট্রোজেন গ্যাস আর কি, যেটাকে আমরা N2 হিসাবে চিনে থাকি, এই নাইট্রোজেন গ্যাসকে আমরা ডাইরেক্ট পরিবেশ থেকে নিতে পারছি না, তাহলে তার জন্য বেশ কিছু উপায় রয়েছে। সেই উপায়গুলো কি কি এবং সেগুলো কি কি স্টেপ নিয়ে তৈরি, সেগুলো আমরা একটা একটা করে ডিসকাশন করব। সবার প্রথমেতে নাইট্রোজেন সাইকেলের মধ্যে যেটা রয়েছে সেটা হলো নাইট্রোজেনের ফিক্সেশন বা নাইট্রোজেনের যেটাকে বলবো আবদ্ধকরণ। পরিবেশের মধ্যে তো নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে ডেফিনেটলি, N2 হিসাবে প্রেজেন্ট রয়েছে নাইট্রোজেন, রাইট? এবার এই নাইট্রোজেনের যে আবদ্ধকরণ বা নাইট্রোজেনের যে ফিক্সেশন, এই ফিক্সেশন হতে পারে অনেকগুলি উপায়ের মাধ্যমে। কি কি উপায়ের মাধ্যমে ফিক্সেশন হতে পারে? স্যার, ফিক্সেশন হওয়ার জন্য উপায় নাম্বার 1 কি রয়েছে? উপায় নাম্বার 1 হলো বাই নেচার ইটসেলফ, মানে প্রকৃতির সাহায্যেই নাইট্রোজেনের ফিক্সেশন হবে। এবার এখানেতে সব থেকে শুরুর যে টার্মটা আমরা পড়লাম, যে ফিক্সেশন বা আবদ্ধকরণ, এই কথাটার মানেটা কি জানাচ্ছে? ফিক্সেশন বা নাইট্রোজেনের আবদ্ধকরণ, এর কথার মানেটা কি? ফিক্সেশন বা আবদ্ধকরণ মানে হচ্ছে প্রকৃতি থেকে নাইট্রোজেনকে নেব এবং নাইট্রোজেনের সঙ্গে অন্য কোনো মৌলকে নির্দিষ্ট অনুপাতে জুড়ে দেবো, দিয়ে একটা যৌগ বা কম্পাউন্ড তৈরি করে দেবো। তাহলে নাইট্রোজেনকে নিলাম এবং তার সঙ্গে অন্য আর একটা মৌল নিলাম, ধরো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন
নির্দিষ্ট রেশিওতে আমরা জুড়ে দিলাম নাইট্রোজেন আর হাইড্রোজেনকে জুড়ে তৈরি করে দিলাম অ্যামোনিয়া। তাহলে এখানেতে নাইট্রোজেনের সঙ্গে যখন হাইড্রোজেনকে জুড়ে দিচ্ছি এবং অ্যামোনিয়া তৈরি করছি, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে কি হয়ে যাচ্ছে? ফিক্স হয়ে যাচ্ছে। একে বলা হচ্ছে নাইট্রোজেনের ফিক্সেশন বা নাইট্রোজেনের আবদ্ধকরণ। বা ধরো আমি বললাম নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনকে জুড়ে দেওয়া হচ্ছে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের ফিক্সেশন ঘটানো হচ্ছে বা আবদ্ধকরণ ঘটানো হচ্ছে। এটা ডেফিনেটলি একটা রাসায়নিক বিক্রিয়া। এবার এই রাসায়নিক বিক্রিয়াগুলো হবে কিভাবে? তো তার প্রথম উপায়টা হচ্ছে কি, প্রকৃতি নিজেই এটাকে করতে পারে। কিভাবে করতে পারে? দেখো, প্রকৃতিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাস প্রেজেন্ট রয়েছে। এই নাইট্রোজেন গ্যাস যখন প্রকৃতিতে উপস্থিত অক্সিজেন গ্যাসের সঙ্গে রিয়াকশন করে, এবং এই যে কেমিক্যাল রিয়াকশনটা, দ্য কেমিক্যাল রিয়াকশন অ্যাকচুয়ালি এফেক্টেড বাই, ধরো থান্ডার, বিদ্যুতের সাহায্যে যখন এই যে বজ্র বিদ্যুৎ হচ্ছে তার সাহায্যে এই কেমিক্যাল রিয়াকশনটা যদি এফেক্টেড হয়, দেন N2 প্লাস O2 এর দুটো মিলিয়ে তৈরি হয়ে থাকে কি 2NO, নাইট্রোজেনের অক্সাইড তৈরি হলো, রাইট? এই যে 2NO অর্থাৎ নাইট্রোজেনের অক্সাইড দিয়ে তৈরি হয়েছে, সে ফার্দার আবার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে এবং তারপর কি তৈরি করতে পারে? 2NO2 তৈরি করতে পারে। দ্য ভেরি ফার্স্ট রিয়াকশন, এটা কার দ্বারা অ্যাফেক্টেড হলো? থান্ডার অর্থাৎ বিদ্যুতের দ্বারা, রাইট? তাহলে তৈরি হয়ে গেল আমাদের কাছে কি 2NO2, রাইট? এইবার এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রেজেন্ট রয়েছে 2NO2, প্রকৃতিতে উপস্থিত যে জল, বায়ুমণ্ডলের প্রচুর পরিমাণেতে জল প্রেজেন্ট রয়েছে হিউমিডিটি হিসাবে মেঘের মধ্যে, রাইট? সো এই যে ওয়াটার ভেপার বলো বা জল বলো, যাই বলো, এটি 2NO2 ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করে এবং তৈরি কি করে থাকতে পারে? তৈরি করে থাকে HNO2 অ্যান্ড HNO3। HNO2 হচ্ছে কি নাইট্রাস অ্যাসিড আর HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এই দুটি তৈরি করতে পারে। তাহলে কি কি দেখলাম? পরিবেশের মধ্যে ফ্রি নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করবে। এই রিয়াকশনটাকে কে সাপোর্ট করছে? স্যার, দ্য রিয়াকশন অ্যাকচুয়ালি ডান ইন প্রেজেন্স অফ থান্ডার, বিদ্যুৎ স্ফুলিঙ্গের দ্বারা তৈরি করছে কি 2NO তৈরি হচ্ছে। NO ফার্দার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের মধ্যে যে ওয়াটার প্রেজেন্ট রয়েছে বা ওয়াটার ভেপার প্রেজেন্ট রয়েছে তার সঙ্গে রিয়াক্ট করছে এবং তৈরি করছে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড। তাহলে আমি কি বলেছিলাম? নাইট্রোজেনের আবদ্ধকরণ বা নাইট্রোজেনের ফিক্সেশন কথার অর্থটা কি? নাইট্রোজেনের সঙ্গে অন্য কোনো মৌল এসে কি করবে? জুড়ে যাবে। এবং দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন এসে জুড়েছে এবং ফার্দার ওয়াটারের সঙ্গে রিয়াকশন করার জন্য নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন এবং হাইড্রোজেন সবাই মিলে জুড়ে গিয়ে অ্যাসিড তৈরি করে দিয়েছে। তাহলে এখানে নাইট্রোজেনের আবদ্ধকরণ বা ফিক্সেশন তো হলো অন্য মৌলের সঙ্গে, এবং একটি আরও বেশি বড় যৌগ একটা তৈরি হলো, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড। তাহলে এই যে দুটো যৌগ অর্থাৎ দুটো কম্পাউন্ড, এই দুটি অ্যাসিড কি হয়? বলে এই দুটি অ্যাসিড হচ্ছে রেইনফলের সঙ্গে, বৃষ্টিপাতের সঙ্গে কি হয়? মাটিতে নেমে আসে। মাটিতে নেমে এলো বৃষ্টিপাতের সঙ্গে, মাটিতে মিশলো। মাটিতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, সোডিয়াম টাইপ অফ কিছু সল্ট রয়েছে, তাদের সঙ্গে ফার্দার রিয়াক্ট করলো এবং মাটিতে স্টেবলভাবে থাকলো। এই নাইট্রোজেনকে তারপর ফার্দার কিন্তু প্লান্ট অ্যাবজর্ব করতে পারে। তাহলে পরিবেশের মধ্যে নাইট্রোজেনের আবদ্ধকরণ বা ফিক্সেশন হলো, এবং যেটা মাটিতে প্রেজেন্ট থাকছে, যাকে প্লান্ট কি করছে? নাইট্রেট হিসাবে বডিতে অ্যাবজর্ব করছে। তাহলে এই যে নাইট্রোজেনের ফিক্সেশন, এটা হচ্ছে প্রাকৃতিক উপায় হলো বা বাই নেচার হলো। নেক্সট পয়েন্ট আমরা কি পড়বো? নেক্সট পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জৈব উপায়ে কি কি হতে পারে নাইট্রোজেনের ফিক্সেশন। একটা তো বাই নেচার আমরা শিখলাম। পয়েন্ট নাম্বার 2, বাই ব্যাকটেরিয়া বা জৈবিক উপায়েতে লিভিং বিভিন্ন অর্গানিজম, তার মধ্যে মেনলি ব্যাকটেরিয়া দ্বারা কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয় সেটা আমরা পড়বো। বাই ব্যাকটেরিয়া দ্বারা কি করে হতে পারে, তার মধ্যে যেটা পয়েন্ট নাম্বার 1 আমরা ডিসকাস করব, বাই ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। বাই ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বলতে আমরা কাদেরকে বুঝছি?
না, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বলতে বলছি স্বাধীনজীবী যে সমস্ত ব্যাকটেরিয়ারা প্রেজেন্ট রয়েছে। স্বাধীনজীবী বা ফ্রি লিভিং কথার অর্থ কি? যে সমস্ত ব্যাকটেরিয়ারা নিজেরা বাঁচার জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তারা স্বাধীনভাবে রয়েছে, তারা নিজেরা মাটিতে থাকছে বা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় পড়ে রয়েছে, সানলাইটের হেল্পে ফটোসিনথেসিস করছে, নিজের খাবার নিজে পরিষ্কারভাবে বানাতে পারছে, তাদেরকে বলছি ফ্রিলি লিভিং অর স্বাধীনজীবী। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কোনগুলো স্যার? যেমন হচ্ছে নস্টক, অ্যানাবিনা, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এই সমস্ত ফ্রি লিভিং কিছু ব্যাকটেরিয়া রয়েছে। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কেমন ব্যাকটেরিয়া? এগুলো এই সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এই সমস্ত সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল যারা, তারা কিন্তু ফটোসিনথেসিস করে নিজের খাবার নিজেরা বানাতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, এবার ধরো আমি এখানেতে নস্টকের একটা ছোট্ট ডায়াগ্রাম ড্র করছি। এটা হচ্ছে একটি ইউ ব্যাকটেরিয়া। ওকে, নস্টকের সেলগুলো রয়েছে এখানেতে, ব্যাকটেরিয়াল সেলগুলো। চারিদিকে একটা মিউসিলেজের এরকম কভারিং প্রেজেন্ট রয়েছে। দেখো অনেকগুলো নস্টকের ব্যাকটেরিয়াল সেল পাশাপাশি একে অপরের সঙ্গে প্রেজেন্ট রয়েছে, বাট কলোনি ফর্মেশন করেছে আর কি। দেখো এই প্রথম তিনটে সেল এবং লাস্ট যে সেল ব্যাকটেরিয়াল সেলগুলো রয়েছে এগুলো একটা সাইজের, কিন্তু মাঝখানে 3 নম্বর যে সেলটা রয়েছে সেটা একটু সাইজে বেড়ে গেছে। বললো কেন? এই যে সেলটা, যেই সেলটা একটু বেড়ে গেছে সাইজেতে, একটু স্পেশালাইজড হয়েছে এই সেলটা। এই সেলটা একটু স্পেশালাইজড হয়ে কি কাজ করছে? বলে নাইট্রোজেনের আবদ্ধকরণ বা নাইট্রোজেনের ফিক্সেশনেতে হেল্প করছে এই স্পেশালাইজড বড় সেলটা। এই সেলটাকে কি বলা হয়ে থাকে? এই সেলটাকে বলা হয়ে থাকে হেটেরোসিস্ট বলা হয়। তাহলে নস্টকের মধ্যে স্পেশালি যেখানে এই ছবিটা যেটা এঁকেছি আর কি, এটা নস্টকের ছবি, এখানেতে কি দেখতে পাচ্ছি? নস্টকের যে ব্যাকটেরিয়াল সেলের কলোনি রয়েছে তার মধ্যে একটা দুটো সেল থাকে যারা নিজেকে কি করে নেয়, মডিফাইড করে নেয়, করে নিয়ে একটা স্পেশাল স্ট্রাকচার, সেলুলার স্ট্রাকচার তৈরি করে, যাকে বলা হচ্ছে হেটেরোসিস্ট। এই হেটেরোসিস্টের মধ্যে এমন কিছু স্পেশাল এনজাইম আছে নাইট্রোজিনেজ টাইপ, যে সমস্ত এনজাইমগুলো কি করতে পারে, বাতাসে থাকা যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনকে কি করতে পারে, ফিক্সেশন করতে পারে বা আবদ্ধকরণ ঘটাতে পারে। সেই নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের ফিক্সেশন ঘটিয়ে কি তৈরি করে, অ্যামোনিয়া, এবং নিজের বডিতে স্টোর করে রাখে। তাহলে এইভাবে সায়ানোব্যাকটেরিয়ারা অ্যামোনিয়া তৈরি করে নাইট্রোজেন ফিক্সেশন এর মাধ্যমে এবং নিজের বডিতে স্টোর করে রাখে। নিজেরা বাঁচলো, বাঁচা যাওয়ার পর তারা মরলো, মারা যাওয়ার পর তার বডিতে স্টোর থাকা যে অ্যামোনিয়া সেটি কোথায় মেশে, মাটিতে মিশে যায়। এবার সেই মাটিতে যখন পরবর্তীকালে গাছ জন্মায়, সেই গাছ মাটি থেকে সেই নাইট্রোজেনের কম্পাউন্ডকে খুব ইজিলি অ্যাবজর্ব করতে পারছে। তাহলে এটা তো গেল ফ্রি লিভিং ব্যাকটেরিয়ার মাধ্যমে। তাছাড়া আর কিভাবে করতে পারে? পয়েন্ট নাম্বার বি হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তো ঘটতে পারে নাইট্রোজেন ফিক্সেশন। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া অর্থাৎ যাকে আমরা বাংলায় বলবো মিথজীবী ব্যাকটেরিয়ার মাধ্যমে। মিথজীবী ব্যাকটেরিয়ার মাধ্যমে খুব কমন একটি মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়ামের নাম মোটামুটি ছোট থেকেই আমরা অল্প বিস্তর পড়ে থাকি, ক্লাস 7-8 থেকে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সাধারণত সিম্বিগোত্রীয় যে সমস্ত গাছ, সিম্বিগোত্রীয় কথার অর্থ হচ্ছে লেগুমিনেসি ফ্যামিলির গাছ। কোনগুলো? লেগুমিনেসি ফ্যামিলি গাছগুলোর মধ্যে রয়েছে ডাল টাইপ অফ যে সমস্ত গাছ রয়েছে বা বিনস টাইপ অফ যে সমস্ত গাছ রয়েছে, তারা মটরশুঁটি গাছ হয়ে গেল, সিম হয়ে গেল, এই সমস্ত গাছ, ডাল বা বিনস জাতীয় যে গাছ রয়েছে সেই সমস্ত গাছের শেকড়ের ভেতরে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায়। ধরা যাক এটা হচ্ছে মটরশুঁটি গাছের শেকড়, ঠিক আছে? এরকম শেকড়ের ভেতরেতে যে ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে তাকে বলছি রাইজোবিয়াম। তো কোথায় থাকবে ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট শেকড়ের মধ্যে? বললো এই যে গাছের রুট, এই গাছের রুটের মধ্যে ওরা এরকম কিছু নোডিউল বা যেটাকে বাংলায় বলে অর্বুদ বা গুটি টাইপ অফ কিছু স্ট্রাকচার ওরা তৈরি করে। এরকম গোল 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 ফোলা ফোলা অংশ তৈরি করে গাছের শিকড়ের ভেতরেতে। এর ভেতরেতে ওই ব্যাকটেরিয়াগুলো প্রেজেন্ট থাকে, ঠিক আছে?
তাহলে দেখো এখানেতে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করছে, ওই লেগুমিনেসি মানে মটর ফটর টাইপ অফ যে গাছ, সেই গাছের শেকড়ের ভেতরেতে অর্বুদ বানিয়ে তার ভেতরেতে থাকছে, আর উল্টে গাছ থেকে কি নিচ্ছে, মানে গাছের ভেতরেতে থাকছে, গাছ থেকে আশ্রয় তো নিচ্ছে, খাবার দাবার নিচ্ছে, আর দিচ্ছে কি, বললো এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভেতরে তো কিছু ব্লেসিং আছে, এই বাতাস থেকে নাইট্রোজেনকে ধরতে পারে এবং নাইট্রোজেনের কম্পাউন্ড তৈরি করতে পারে, এবং কম্পাউন্ডটা কি বললাম একটু আগে, অ্যামোনিয়া তৈরি করতে পারে এবং নিজের বডিতে স্টোর করে রাখে, প্রয়োজন বিশেষে গাছকে দিয়ে দেয়। তাহলে গাছকে নাইট্রোজেন জনিত যে পুষ্টি বা নিউট্রিশন সেটাকে সাপ্লাই করছে কে, রাইজোবিয়াম, আর উল্টে গাছ থেকে শেল্টার নিচ্ছে, খাবার নিচ্ছে, নিজেরা রিপ্রোডিউস করে বাঁচতে পারছে। তাহলে এখানেতে দুজনেই লাভবান হচ্ছে, গাছও লাভবান হচ্ছে আবার ব্যাকটেরিয়া লাভবান হচ্ছে। যে সমস্ত রিলেশনশিপে দুটো অর্গানিজম একে অপরের উপর ডিপেন্ডেন্ট করে থাকে, দুজনেই বেনিফিটেড হয় ইকুয়ালি ইচ আদার, সেই সমস্ত রিলেশনশিপকে কি বলা হয় থাকে, মিথজীবিতা বা সিম্বায়োটিক রিলেশনশিপ। এক্সাম হলেতে কারোর সঙ্গে ডিল হয়ে গেল যে তুই আমাকে 5 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখিয়ে দিবি, আমি তোকে 2 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো, দুজনেই মিউচুয়ালি বেনিফিটেড। কি আগের দিন রাত্রিতে ডিসাইড হয়ে গেল যে তুই আমাকে একটা চ্যাপ্টার দেখাবি, আমি অন্য চ্যাপ্টারটা পড়ে যাচ্ছি ভালো করে, দুজনে একে অপরকে সাপোর্ট করে দেবো এবং পাস করে বেরিয়ে যাবো। তো এই ধরনের যে রিলেশনশিপ যেখানে বোথ অফ দেম আর ইকুয়ালি বেনিফিটেড, তাকে বলছে কি সিম্বায়োটিক রিলেশনশিপ। তাহলে এখানেতে ওই লেগুমিনেসি যে সমস্ত প্লান্টগুলো রয়েছে এবং রাইজোবিয়ামের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিথজীবিতা গড়ে উঠেছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে এই লেগুমিনেসি জাতীয় গাছের শেকড়ের মধ্যেই কেন রাইজোবিয়াম থাকছে। এখান থেকে একটা খুব ভাইটাল পয়েন্ট রয়েছে, লেগুমিনেসি যে সমস্ত প্লান্ট, সেই সমস্ত প্লান্টের ভেতরে পাওয়া যাচ্ছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন নামে এক ধরনের কম্পাউন্ড। এই লেগ হিমোগ্লোবিন কম্পাউন্ড হচ্ছে কিছুটা হিউম্যানসের মধ্যে বা যে সমস্ত রেড ব্লাড যাদের রয়েছে তাদের বডিতে যে হিমোগ্লোবিন পাওয়া যায় তার মধ্যে একটা কম্পাউন্ড। এই রেড হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়, লেগুমিনেসি প্লান্টের মধ্যে পাওয়া যায়, যার জন্যই কিন্তু লেগুমিনেসি প্লান্টের মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে এবং ওকে নাইট্রোজেনাস যে সমস্ত নিউট্রিয়েন্ট রয়েছে সেটি সাপ্লাই করে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করছে, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া অ্যাজ রাইজোবিয়াম কি করে নাইট্রোজেন ফিক্সেশনেতে হেল্প করছে, দু ধরনের আমরা এটা পড়লাম। নেক্সট আমরা কি দেখব, এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিছু সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, যে সমস্ত সায়ানো ব্যাকটেরিয়াগুলো সাইকাস, সাইকাস হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম বা ব্যাক্টোবিজি উদ্ভিদ। সাইকাস হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম বা ব্যাক্টোবিজি উদ্ভিদ, সেই সাইকাস গাছের শেকড়ের ভেতরেতে প্রেজেন্ট থাকে এবং ওই সমস্ত সায়ানো ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনেতে হেল্প করে এবং সাইকাস গাছকে নাইট্রোজেন যুক্ত যে সমস্ত নিউট্রিয়েন্ট সেটা সাপ্লাই করছে। ওকে, তাহলে এখানে এই পয়েন্টগুলো কিছু আমি এখানে নোট করে দিচ্ছি। বাই ব্যাকটেরিয়া আমরা যেটা পড়লাম তাহলে তাকে দুটো ভাগে ভাঙতে পারছি। পয়েন্ট নাম্বার 1, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। ফ্রি লিভিং ব্যাকটেরিয়া অর্থাৎ স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যার মধ্যে রয়েছে নষ্ট ক্যানাবিনা, আর একটা রয়েছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মধ্যে বেস্ট এক্সাম্পল রয়েছে রাইজোবিয়াম। তাছাড়াও যেটি আমি আর একটা ডিসকাস করলাম সেটা হচ্ছে সাইকাস। সাইকাস হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম অর্থাৎ ব্যাক্টোবিজি উদ্ভিদ, জিমনোস্পার্ম। সাইকাসের যে রুট, এই সাইকাসের রুটে কি প্রেজেন্ট থাকছে, এটা সাইকাসের রুটে প্রেজেন্ট থাকছে সায়ানো ব্যাকটেরিয়া, যেটি নাইট্রোজেন ফিক্সেশনেতে কিন্তু হেল্প করছে। সায়ানো ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে। আর আগে যেটা পড়লাম লেগুমিনোজি প্লান্ট যেগুলো, তাদের যে রুট অ্যান্ড স্পেশালি রুটের মধ্যে যে ফোলা ফোলা জায়গা, রুট নোডিউল, সেখানে কে প্রেজেন্ট থাকে, সেখানেতে প্রেজেন্ট থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকছে। ওকে, নাও দ্য নেক্সট পয়েন্ট আমরা চলে যাব, সেটা হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলা হচ্ছে এক ধরনের ফার্ন। অ্যাজোলা যে ফার্ন, জলের মধ্যে হয়ে থাকে অ্যাজোলা,
বিভিন্ন পুকুর টুকুরেতে ইজিলি দেখতে পাওয়া যায়। ওই অ্যাজোলা ফার্নের যে পাতার গহ্বর, পত্র গহ্বরের মধ্যেও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকতে পারে। ওকে, তাহলে নাইট্রোজেন ফিক্সেশন এইভাবে বিভিন্ন ব্যাকটেরিয়া বলো, ফার্ন বলো, এরা কিন্তু করে থাকতে পারছে। নেক্সট আমরা পড়বো নাইট্রোজেন ফিক্সেশনের উপায়, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3, বাই ইন্ডাস্ট্রিয়াল মেথড। বাই ইন্ডাস্ট্রিয়াল মেথড। দেখো, গাছের গ্রোথের জন্য নাইট্রোজেন কিন্তু খুব এসেন্সিয়াল একটা এলিমেন্ট বা পরিপোষক। নাইট্রোজেন প্রচুর পরিমাণে দরকার লাগে এগ্রিকালচারাল যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে সেখানেতে, কারণ নাইট্রোজেন ছাড়া কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলস গ্রো করানো পসিবল নয়। তাহলে নাইট্রোজেন যদি আমি জমিতে প্রচুর পরিমাণে সাপ্লাই করতে চাই এবং খুব র্যাপিড এগ্রিকালচারাল ইল্ড ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে কিন্তু জমিতে দিতে হবে কিছু ফার্টিলাইজার, অর্থাৎ মানুষের তৈরি করা কিছু সার। সেই সমস্ত ফার্টিলাইজার বা সারগুলো তৈরি করা হয়ে থাকছে কোথায়? বিভিন্ন ধরনের কেমিক্যাল যে সমস্ত ফ্যাক্টরিজ রয়েছে সেই সমস্ত ফ্যাক্টরিজে তৈরি করা হচ্ছে। তোমরা ক্লাস 10-এতে ফিজিক্যাল সায়েন্সের কোনো না কোনো পার্টে নিশ্চয়ই পড়ে থাকবে যে হেবার পদ্ধতি। হেবার প্রসেসে কি করা হয়ে থাকে? হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশারেতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনকে যুক্ত করা হয় এবং কি তৈরি করা হয়ে থাকে? অ্যামোনিয়া তৈরি করা হয়। সেই অ্যামোনিয়া থেকে ইউরিয়া বা ইউরিয়া মেশানো যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার্স বা সারগুলো রয়েছে, সেই সমস্ত সার জমিতে দেওয়া হয়ে থাকে এবং সেই জমি থেকে আমরা ভালো রকম ফসল পেয়ে থাকতে পারি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল যে মেথড, যেমন হেবার পদ্ধতির কথা বললাম, সেখানেতেও কিন্তু নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনকে জুড়ে ফিক্স করে দেওয়া হলো, অর্থাৎ আবদ্ধকরণ করে দেওয়া হলো। তাহলে সেখানেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মেথডেতেও নাইট্রোজেন ফিক্সেশন করা যেতে পারে। তাহলে এত অবধি আমরা শুদ্ধ শিখলাম নাইট্রোজেনের আবদ্ধকরণ, এবং সেখানেতে 3টে প্রসেস শিখলাম: বাই নেচার, বাই ভেরিয়াস কাইন্ড অফ ব্যাকটেরিয়া অ্যান্ড আদার লিভিং অর্গানিজম, অ্যাজ ওয়েল অ্যাজ বাই ইন্ডাস্ট্রিয়াল মেথড। আচ্ছা, এখন আমরা ডিসকাস করব যে নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ হলো, সেই নাইট্রোজেনের পরবর্তী কি কি পদক্ষেপের মাধ্যমে সেগুলি উদ্ভিদ বা প্রাণী দেহেতে যাচ্ছে এবং তারপর সেখান থেকে আবার পুনরায় পরিবেশে ফিরে আসছে। প্রথমে যে নাইট্রোজেন স্থিতিকরণ হলো সেটি মাটিতে রয়েছে বা উদ্ভিদ দেহের মধ্যে মিথজীবী ব্যাকটেরিয়ার দেহে রয়েছে, সেখান থেকে উদ্ভিদ দেহতে সেই নাইট্রোজেন স্থানান্তরিত হচ্ছে। বেসিক্যালি যদি মাটিতে থেকে থাকে তাহলে নাইট্রেট যে লবণ বা নাইট্রেট যৌগরূপে উদ্ভিদ দেহে স্থানান্তরিত হচ্ছে। এবার উদ্ভিদ দেহে স্থানান্তরিত হওয়ার পর সেটি উদ্ভিদ দেহের অংশ হিসাবে পরিণত হচ্ছে, অর্থাৎ গাছের দেহের মধ্যে যে কোষগুলো রয়েছে সেই কোষের প্রোটোপ্লাজমের অংশীভূতকরণ হচ্ছে। আর আমরা আগেই শিখেছি যে নাইট্রোজেন থেকে তৈরি হয়ে থাকে অ্যামিনো অ্যাসিড, এবং যে অ্যামিনো অ্যাসিড জুড়ে 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 তৈরি হয়ে থাকতে পারে প্রোটিন। এইগুলো যদি অ্যামিনো অ্যাসিড এক একটা হয়ে থাকে, দেন এই অ্যামিনো অ্যাসিডের লম্বা যে শৃঙ্খল, যাকে বলি আমরা পলিপেপটাইড শৃঙ্খল, যা থেকে তৈরি হয়ে থাকে প্রোটিন, এই এক একটি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এবং অ্যামিনো অ্যাসিড তৈরিতে লাগে নাইট্রোজেন। নামটা শুনেই বুঝতে পারছি তো, অ্যামিনো অর্থাৎ হচ্ছে NH2, যার মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট আছে। তাহলে কি শিখলাম আমরা? প্রথমত হচ্ছে নাইট্রেট লবণ। নাইট্রেট লবণ যাচ্ছে হচ্ছে উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহেতে কিসের অংশে পরিণত হচ্ছে? প্রোটোপ্লাজমে পরিণত হচ্ছে। বেসিক্যালি আমি যদি বলি যে প্রোটিনের কাজে লাগছে, প্রোটিন তৈরিতে কাজে লাগছে। এবার উদ্ভিদ দেহ, বিভিন্ন ধরনের উদ্ভিদ দেহ, ফল হতে পারে, ফুল হতে পারে, বা কখনো উদ্ভিদের বিভিন্ন ধরনের প্ল্যান্ট পার্ট যেগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন শাকাশী প্রাণী, গরু, ভেড়া, ছাগল, এরা বিভিন্ন খাবার হিসেবে গ্রহণ করে থাকতে পারে ডাইরেক্টলি। তাহলে এই উদ্ভিদ দেহের যে প্রোটিন রয়েছে, যার ভেতরে নাইট্রোজেন রয়েছে, সেটা আবার যে তৃণভোজী প্রাণী তাদের দেহতে যাচ্ছে। তৃণভোজী প্রাণীদের বিভিন্ন মাংসাশী প্রাণী যেমন হচ্ছে বাঘ, সিংহ, তারা ভক্ষণ করছে। তাহলে এভাবে নাইট্রোজেন আবার তৃণভোজী বা শাকাশী প্রাণী থেকে মাংসাশী প্রাণীর দেহ ট্রান্সফার হচ্ছে। তাহলে এইভাবে উদ্ভিদ দেহকে খাদ্য হিসাবে যখন গ্রহণ করছে বিভিন্ন প্রাণীরা, তখন সেই নাইট্রোজেন প্রাণী দেহতেও ট্রান্সফার হচ্ছে। তাহলে উদ্ভিদ দেহ প্রাণী দেহতে পৌঁছে গেল। এই উদ্ভিদটা বা এই প্রাণীটা যখন বেঁচে রয়েছে, তাদের জীবদ্দশাতে বিভিন্ন ধরনের শরীরের মধ্যে রাসায়নিক, জৈব রাসায়নিক কাজকর্ম করে চলেছে। যেমন একটা গাড়ি যখন চলে, দেন তারপর সেখান থেকে ধোঁয়া তৈরি হয়, ধোঁয়ার মাধ্যমে যে সমস্ত দূষিত পদার্থ সেগুলো বেরিয়ে যায়।
তাহলে উদ্ভিদ বা প্রাণী যখন বেঁচে রয়েছে তাদের মধ্যে যে জৈব রাসায়নিক কাজগুলো চলছে, তারপরে তো তেমনই দূষিত পদার্থ তৈরি হবে, আর সেই দূষিত পদার্থগুলোর মধ্যে থাকবে নাইট্রোজেন। সেই নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থগুলোকে আমরা বলে থাকি রেচন পদার্থ। সেই নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ হচ্ছে রেচন পদার্থ। এবং যার মধ্যে যেমন বিভিন্ন ধরনের অ্যানিমালস রয়েছে, কারোর মধ্যে রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, কারোর ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই সমস্ত গুলো। এই সমস্ত যে রেচন পদার্থগুলো রয়েছে, এই রেচন পদার্থগুলো কি হয়ে থাকে? পচন ঘটে থাকতে পারে। রেচন পদার্থের ঘটে থাকে পচন। পচনের মাধ্যমে কি তৈরি হয়? সে রেচন পদার্থ পচনের মাধ্যমে তৈরি হবে কি? অ্যামোনিয়া তৈরি হবে। বা এই উদ্ভিদ বা প্রাণীর যে মৃতদেহ, জঙ্গলেতে উদ্ভিদ বা প্রাণী পড়ে রয়েছে, একটা কোনো অ্যানিমালের দেহ বা প্লান্টের দেহ, সেটাও তো পচবে। কে পচাবে? বিয়োজকরা পচাবে। বিয়োজক মানে কারা? ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা পচাবে। পচানো মানে হচ্ছে বিয়োজন ঘটানো। তাহলে এই সমস্ত রেচন পদার্থ পচবে এবং তারপর তৈরি হবে অ্যামোনিয়া। আবার তেমন মৃতদেহ যেগুলো রয়েছে সেগুলোরও কি হবে? সেগুলোরও পচন ধরবে, অর্থাৎ বিয়োজন হবে, এবং তারপর সেখান থেকে তৈরি হবে অ্যামোনিয়া। তাহলে রেচন পদার্থ এবং মৃতদেহ আলটিমেটলি তৈরি হচ্ছে অ্যামোনিয়াতে। এই যে অ্যামোনিয়া তৈরির প্রসেস, যে প্রসেসকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন, এই প্রসেসটির নাম হচ্ছে অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশন যে একটা প্রসেস, বিয়োজন প্রসেস, তাহলে ব্যাকটেরিয়া ঘটাচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে একটা ব্যাকটেরিয়ার নাম আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে ব্যাসিলাস মাইকোয়াইডিস। এই নামটা আমাদের একটু খেয়াল রেখে দিতে হবে। ব্যাসিলাস মাইকোয়াইডিস ভেরি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশন ঘটায় বলে এই ব্যাকটেরিয়াদের বলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তাহলে অ্যামোনিয়া তো তৈরি হয়ে গেল, এরপর বলে যে অ্যামোনিয়া তৈরি হলো, এই অ্যামোনিয়া থেকে তৈরি হবে নাইট্রাইট। অ্যামোনিয়া থেকে তৈরি হবে নাইট্রাইট, NO2। আবার এই নাইট্রাইট থেকে তৈরি হবে নাইট্রেট, NO3। এই যে টোটাল প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে কি বলা হচ্ছে? এই টোটাল প্রসেসটাকে নাম দেওয়া হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন এটাও কিন্তু একটি ব্যাকটেরিয়া দ্বারা করা একটা প্রসেস। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করছে একটি ব্যাকটেরিয়া, যার নাম হচ্ছে নাইট্রোসোমোনাস। আবার নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করছে একটি ব্যাকটেরিয়া, যেমন হলো নাইট্রোব্যাক্টার। তাহলে এই দুই ধরনের ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশনে হেল্প করছে। তাহলে এই ব্যাকটেরিয়াদের বলবো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তৈরি হয়ে গেল NO3 অর্থাৎ নাইট্রেট। কিন্তু প্রকৃতিতে আমাকে নাইট্রোজেনকে পুনরায় ফিরিয়ে দিতে হবে, তবেই না নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হবে। তাহলে আমাকে প্রকৃতিতে ফিরিয়ে দিতে হবে হচ্ছে কি N2 নাইট্রোজেন। NO3 থেকে N2 কি করে বানানো হবে? নাইট্রোজেনের সঙ্গে যে অক্সিজেন জুড়ে রয়েছে, এই অক্সিজেনকে নাইট্রোজেন থেকে রিমুভ করে দেওয়ার মাধ্যমে নাইট্রোজেনকে আমি ফ্রি করে দিতে পারবো। ডিওড্রেন্ট, ডিওডার, অর্থাৎ যে স্প্রেটা আমাদের বডি ওডারকে, দুর্গন্ধকে তাড়িয়ে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে, তাকে বলছি ডিওডারেন্ট। তেমন ডিনাইট্রিফিকেশন, যে এই যে নাইট্রোজেনের যে যৌগটা রয়েছে NO3, এখান থেকে নাইট্রোজেনকে ডি করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে, তাকে বলবো ডিনাইট্রিফিকেশন। এবং এই প্রসেসটাকে বলবো হচ্ছে ডিনাইট্রিফিকেশন, রাইট? ডিনাইট্রিফিকেশন। তাহলে ডিনাইট্রিফিকেশনের মাধ্যমেতে আমরা যে নাইট্রেট পাচ্ছি তাকে নাইট্রোজেনে কনভার্ট করে দিতে পারছি, এবং এই নাইট্রোজেন আবার কোথায় ফিরে চলে যাচ্ছে? বায়ুমণ্ডলেতে ফিরে চলে যাচ্ছে। এবং যে সমস্ত ব্যাকটেরিয়া এই ডিনাইট্রিফিকেশনেতে হেল্প করে থাকছে তাদেরকে বলবো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে থায়োব্যাসিলাস
ডিনাইট্রিফিক্যান্স, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া একটি এক্সাম্পল। তাহলে বায়ুমণ্ডলেতে নাইট্রোজেন ফিরে চলে গেল। এখানে তো আমরা দেখলাম এই কতগুলো স্টেপ আমরা এখানেতে করে নিলাম। এবার টোটাল যে নাইট্রোজেন সাইকেলটা রয়েছে, অর্থাৎ নাইট্রোজেনের প্রথমে কি করেতে স্থিতিকরণ বা আবদ্ধকরণ ঘটছে, তারপর সেটা আবার প্রাণী উদ্ভিদ দেহ যাচ্ছে, সেখান থেকে প্রাণীদের দেহ, প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে রেচনের পচন, মৃতদেহের পচনের মাধ্যমে অ্যামোনিফিকেশন হয়ে অ্যামোনিয়া তৈরি করা, আবার সেখানেতে আবার অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করা, সেখান থেকে নাইট্রেট তৈরি করা এবং ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেনকে মুক্ত করে পুনরায় আবার যে এনভায়রনমেন্টে ফিরিয়ে দেওয়া, সেই টোটাল জিনিসটাকে আমরা এবার একটি সাইকেলের সাহায্যে বুঝে নেবো। বাই দ্য ওয়ে, এখানে তো একটা কথা বলি, সরি, নাইট্রেট যৌগটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে বায়ুমণ্ডলে যদি নাইট্রোজেনকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কি হলো? কমে গেল। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে মানে তাহলে এটাও বলা যেতে পারে ডিনাইট্রিফাইং যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো রয়েছে, এটাকে কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির দিক থেকে খুব একটা ভালো নয়। এটা মাটির আলটিমেটলি ক্ষতি করছে, বিকজ মাটি থেকে তো নাইট্রোজেনকে তুলে নিয়ে বায়ুমণ্ডলে ফিরিয়ে দিচ্ছে, নাইট্রোজেনের অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছে। এবার পুরো নাইট্রোজেন সাইকেলটাকে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো প্রথমে রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন। এই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আমাদের প্রথমে করতে হবে স্থিতিকরণ। স্থিতিকরণ করার অনেকগুলো উপায় রয়েছে। 1 নম্বর উপায়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতির মধ্যে আমরা শিখেছি যে বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে বিভিন্ন ধরনের নাইট্রোজেন মনোক্সাইড, ডাইঅক্সাইড, দেন নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এই সমস্ত গুলো তৈরি হচ্ছে, মাটিতে এসে মিশছে নাইট্রোজেনের যৌগগুলো। তাহলে প্রাকৃতিক উপায়ে স্থিতিকরণ। আরো একটি প্রক্রিয়া হচ্ছে কি জৈব উপায় দ্বারা স্থিতিকরণ। জৈব উপায়েতে নাইট্রোজেনের স্থিতিকরণ। জৈব উপায়ের মধ্যে কি কি প্রেজেন্ট রয়েছে? জৈব উপায়ের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া গুলো, যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দ্বারা, যেমন স্বাধীনজীবী যে সমস্ত সায়ানো ব্যাকটেরিয়া রয়েছে, অ্যানাবিনা নস্টক, এদের দ্বারা নাইট্রোজেনের স্থিতিকরণ। তাহলে এই জৈব উপায় এবং প্রাকৃতিক উপায়, তাছাড়া আরো একটা স্থিতিকরণের উপায় রয়েছে কি, সেটি হচ্ছে শিল্প কলকারখানাতে, অর্থাৎ কলকারখানাতে, কলকারখানায় নাইট্রোজেনের স্থিতিকরণ, নাইট্রোজেন ফিক্সেশন বা স্থিতিকরণ। তাহলে এতগুলো নাইট্রোজেন ফিক্সেশন বা স্থিতিকরণের উপায় রয়েছে। লিখে দিলাম স্থিতিকরণ। এই নাইট্রোজেনের স্থিতিকরণ হলো প্রথমেতে, তারপর সেই নাইট্রোজেন কোথায় এন্টার করবে? উদ্ভিদ দেহে এন্টার করবে। উদ্ভিদ দেহের অংশে পরিণত হবে, একটু আগেই পড়ালাম যে প্রোটিন হিসাবে বেসিক্যালি কাজে লাগছে, অর্থাৎ দেহের অংশে পরিণত হচ্ছে, উদ্ভিদ দেহে প্রবেশ। এবার উদ্ভিদ দেহ থেকে কোথায় যেতে পারে? উদ্ভিদ দেহ থেকে অবভিয়াসলি উদ্ভিদের বিভিন্ন দেহ অংশকে প্রাণীরা খাবার হিসেবে গ্রহণ করে, তাহলে প্রাণী দেহে প্রবেশ ঘটাচ্ছে। উদ্ভিদ দেহ থেকে বিভিন্ন বিপাকজাত নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ, যেগুলোকে আমরা রেচন বলে থাকি, রেচন পদার্থ বাইরে বেরোচ্ছে। প্রাণী দেহ থেকেও বিভিন্ন দূষিত পদার্থ অর্থাৎ রেচন পদার্থ বাইরে বেরোচ্ছে। এই যে রেচন পদার্থ রয়েছে, এই রেচন পদার্থের হবে পচন অর্থাৎ বিয়োজন। বা আরো একটি কথা বলা যেতে পারে, এই প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহ তাদের মৃত্যুর পর তাদের যে উদ্ভিদ বা প্রাণী দেহ রয়েছে তারও কিন্তু মৃত্যু ঘটবে এবং তাদেরও হবে পচন। অর্থাৎ মৃতদেহ, উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ জীবের মৃতদেহ দেহের পচন। পচন বলতে আমরা কি বুঝবো? পচন বলতে আমরা বুঝবো হচ্ছে বিয়োজনকে বুঝবো। অর্থাৎ এই যে উদ্ভিদ বা প্রাণী দেহ দেখলাম, এদের পচন বা বিয়োজন করার জন্য কারা দায়ী? বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ারা দায়ী, অর্থাৎ যাদেরকে বলবো বিয়োজক। ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, এরা রেসপন্সিবল, যারা হচ্ছে বিয়োজক। এইবার যখন এই সমস্ত জিনিসগুলো পচলো, সেটা রেচন পদার্থই পচুক বা মৃতদেহই পচুক, সেগুলো পচার পর তৈরি হয়ে থাকে
অ্যামোনিয়া NH3। এই অ্যামোনিয়া যে তৈরির প্রসেস, এই অ্যামোনিয়া তৈরির প্রসেসকে বলবো আমরা কি? অ্যামোনিফিকেশন। অ্যামোনিয়া তৈরির প্রসেসকে বলবো অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনের জন্য কিছু যে সমস্ত ব্যাকটেরিয়া রেসপন্সিবল তাদেরকে বলা থেকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। দেন অ্যামোনিফিকেশনের পর অ্যামোনিয়া থেকে তৈরি হচ্ছে নাইট্রাইট, এবং নাইট্রাইট থেকে তৈরি হচ্ছে নাইট্রেট। এই যে প্রসেস, এই দুটো স্টেপকে একসঙ্গে বলছি কি? নাইট্রিফিকেশন। অর্থাৎ এখানেতে কিছু ব্যাকটেরিয়া রেসপন্সিবল, যেমন নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করছে। নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া যেটি তৈরি করছে নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি করছে। তারপর নেক্সট স্টেপ, এই NO3 যে আমরা লিখেছি সেখান থেকে N কে বার করে আবার পরিবেশে ফিরিয়ে দেবো। তাহলে N কে রিমুভ করবো, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন পদ্ধতির মাধ্যমে রিমুভ করে দেবো আমরা। ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন। এবং যে ব্যাকটেরিয়ারা করে থাকতে পারে, যেমন থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, তাদেরকে বলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এবং তারপর ফ্রি নাইট্রোজেন আবার পরিবেশে ফিরে চলে গেল। অর্থাৎ একে আমরা কি বলবো? নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র।